আসসালামু আলাইকুম দর্শক, লন্ডন থেকে কাজী হেমায়েতুদ্দিন মিশন। আসসালামু আলাইকুম এবং আদাব। 1776 সালে আমেরিকা তার স্বাধীনতা লাভ করে এবং এ বছর তার 250 বছর পূর্তি হচ্ছে। এই 250 বছর পূর্তি উপলক্ষে আমেরিকা বাংলাদেশে পুরো বছর জুড়ে বিশেষ প্রোগ্রাম চালু করেছে এবং 4 জুলাই হলো আমেরিকার স্বাধীনতা দিবস এবং সেই সপ্তাহে পুরো এক সপ্তাহ বাংলাদেশে আমেরিকান রোড শো চলবে। এছাড়াও ওই জুলাইয়ের ওই সপ্তাহে ঢাকা, সিলেট, রাজশাহী এবং চট্টগ্রামে বিশেষ অনুষ্ঠান হবে। তো গতকাল 21শে মে ন্যাশনাল ডে বা জাতীয় দিবস উপলক্ষে তারা একটি প্রোগ্রাম করেছে এই মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বাসায়। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমাদের মন্ত্রী আমির খসরু। সেখানে বাংলাদেশের অনেকেই উপস্থিত ছিলেন, ডক্টর ইনুস ছিলেন এবং কোন রকম প্রোটোকল ছাড়া সেখানে একদম দর্শক হিসেবে কিছু সময়ের জন্য গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা এই অনুষ্ঠানের নাম দিয়েছে ফ্রিডম 250। এখানে মার্কিন রাষ্ট্রদূত দীর্ঘ একটি বক্তৃতা দিয়েছেন এবং 1776 সালে যে স্বাধীনতার ঘোষণাপত্রটি লিখিত হয়েছিল সেই ঘোষণাপত্র থেকে তিনি কিন্তু অনেকখানি অংশ পাঠ করে শুনিয়েছেন এবং ট্রাম্পেরও কিছু বক্তব্য সেখানে তিনি তুলে ধরেছেন। আমি একটু আপনাদের জানিয়ে রাখি, পৃথিবীতে দুটো দেশ ঘোষণা করে স্বাধীনতা অর্জন করেছে, অর্থাৎ তারা প্রথমে স্বাধীনতা ডিক্লেয়ার করেছে, তারপর তারা লড়াই সংগ্রাম যুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে। তার মধ্যে একটি হলো আমেরিকা 1776 সালে, আর দ্বিতীয় দেশটি হলো বাংলাদেশ 1971 সালে। তারা 10ই এপ্রিল তাদের ঘোষণাপত্র পাঠ করেছিল। তো এদিক দিয়ে এই দুটো দেশের মিল আছে। এখন এইখানে তারেক রহমানের সাথে ডক্টর ইনুসের যে দেখাটা হলো, এটা একটা আকস্মিক দেখা। তো তার আগে একটু বলে নি, ভাষণে মার্কিন রাষ্ট্রদূত একটি অংশ বলেছেন যে বাণিজ্য চুক্তি যেটা হলো, যেটি নিয়ে অনেক কথাবার্তা চলছে, বিতর্ক চলছে, সেই বাণিজ্য চুক্তি সম্পর্কে এই মার্কিন রাষ্ট্রদূত বলেছেন যে এই চুক্তি এমন একটি কমন সেন্স, বাস্তবসম্মত কূটনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। কমন সেন্স শব্দ দুটো মনে রাখবেন। সেখানে উভয় দেশ নিজেদের জনগণের স্বার্থ রক্ষার পাশাপাশি পারস্পরিক সুবিধার ক্ষেত্রগুলো চিহ্নিত করে। আমি ঠিক বুঝলাম না যে এই বাংলাদেশের সাথে যে গোপন বাণিজ্য চুক্তিটি সম্পাদিত হয়েছে সেখানে দুই দেশের স্বার্থ কি করে রক্ষা হয়। যেখানে আমি যদি বাজারে গিয়ে প্রাকৃতিক গ্যাস কিনতে পারি 10 টাকায়, আমার আমেরিকার কাছ থেকে কিনতে হবে সেটা 13 টাকায়। আমি যা কিছু আমেরিকার কাছ থেকে কিনছি সবই বিশ্বের ওপেন মার্কেটের চেয়ে বেশি দাম। তো এই বেশি দামে আমরা জিনিস কিনে কি আমরা স্বার্থ রক্ষা করছি জনগণের, এটা আমার কাছে ক্লিয়ার না। যাই হোক, আমি কমন সেন্স শব্দটার কথা এই কারণে বললাম যে কমন সেন্স এই নামে 1776 সালে একটি বই প্রকাশিত হয়েছিল এবং বইটি দীর্ঘদিন বেস্ট সেলার ছিল। এই বইটি লিখেছিলেন থমাস পেইন, গ্রেট ব্রিটেন থেকে তিনি লিখেছিলেন এবং বইয়ে তিনি আমেরিকান স্বাধীনতার পক্ষে যুক্তি তুলে ধরেছিলেন এবং সেই স্বাধীনতা সংগ্রামের দিনে বিভিন্ন জনসভায়, বিভিন্ন পানশালায় এই বই থেকে পড়ে শোনানো হতো। এই বইটি খুবই বিখ্যাত একটা বই, যে কারণে এই মার্কিন রাষ্ট্রদূত তার বক্তৃতায় বলেছেন যে এমন একটি কমন সেন্স বাস্তবসম্মত কূটনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন এই বাণিজ্য চুক্তি। আমি তার সাথে একমত নই, কিন্তু যে কথা বলছিলাম যে আরেকটা কথা যে আপনারা খেয়াল করেছেন যে সম্প্রতি গুলশান সোসাইটিকে 50টি রিক্সা উপহার দিয়েছে এই মার্কিন দূতাবাস। এই রিক্সাগুলো মার্কিন পতাকা লাল, নীল, সাদা রঙে ওই ডিজাইন করা। তো অনেকেই হঠাৎ একটু বিস্মিত হয়েছেন যে এত কিছু থাকতে কেন এই রিক্সা প্রদান করা হলো এবং এই রিক্সাগুলো আপাতত এটা বিশেষ ধরনের রিক্সা, এটা গুলশান এবং বনানীর মধ্যে চলবে। এটা কারণ খুঁজতে গিয়ে যেটা দেখলাম সেটা হলো যে সম্প্রতি আমেরিকান একটি প্রতিষ্ঠান IRI তারা গবেষণা করে দেখেছে যে বাংলাদেশে যদি ফেসবুক স্ক্রল করা হয় প্রতি 10 মিনিটে 7.5 মিনিট সরকারের সমালোচনা
এবং মার্কিন বিরোধী প্রচুর কথাবার্তা আছে। তো তারা স্বভাবতই যে বাংলাদেশে আমেরিকা এখন যে কোনো নিকট অতীতের তুলনায় অনেক বেশি অজনপ্রিয়, এটি তাদের চিন্তার একটি কারণ। তারা আরো গবেষণা করে দেখেছে যে যে অংশটা বর্তমান সরকারের উপরে ক্ষুব্ধ, যারা আমেরিকার উপরে ক্ষুব্ধ, বাংলাদেশে আমেরিকার কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ, তাদের মধ্যে একটা অংশ হলো রিক্সা চালক। সুতরাং তারা টার্গেট করেছে যে এই রিক্সা চালকদের মধ্যে তাদের প্রভাব কিভাবে বাড়ানো যায়, এবং তার অংশ হিসেবে তারা এই 50টা রিক্সা দিয়ে শুরু করেছে। আমি জানি না এটাই এই 50 নম্বরে থাকবে নাকি আরো বাড়বে। আপনাদের একজন রিক্সাওয়ালার কথা মনে আছে, সুজন, এনসিপি, যার এবার এমপির নমিনেশনও পাওয়ার কথা ছিল কিন্তু পায়নি। এই সুজন সম্প্রতি 4 কোটি টাকা দিয়ে একটি বাড়ি কিনেছে। সুজন যিনি রিক্সা চালাতেন, তিনি ঢাকা শহরে 4 কোটি টাকা দিয়ে সম্ভবত উত্তরার দিকে একটি বাড়ি কিনেছেন। এই টাকা তিনি কোথায় পেলেন? সুতরাং আগামীতে যে রিক্সাওয়ালাদের মধ্যে কিছু মির্জাফর ক্রিয়েট করে আমেরিকা আবার নতুন কোন মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করবেন, সেটা দেখার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হতে পারে। যাই হোক, আমরা আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে ডক্টর ইউনূস, তারেক রহমানের সাথে তার দেখা হয়েছে এবং ইনফর্মালি তিনি কথা বলেছেন, এবং তিনি কথাটা বলেছেন টেকনিক্যালি, এবং সেখানে এই রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেনও উপস্থিত ছিলেন। এবং ডক্টর ইউনূস 7 দফা দাবি পেশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দফাটি হলো যে তাকে এবং তার কয়েকজন উপদেষ্টাকে, যেমন আদিউর রহমান শুভ্র, রিজওয়ানা হাসান, এদের বিরুদ্ধে কোনো অবস্থায় কোনো রকমের ফৌজদারি মামলা করতে দেওয়া যাবে না, এবং তাদের গ্রেপ্তার করা যাবে না, এবং তাদের বিরুদ্ধে কোনো সরকারি ব্যবস্থা নেওয়া যাবে না। অর্থাৎ এই যে আপনারা দেখছেন যে বিভিন্ন সময় রিট হচ্ছে, ইউনূসের দেশ ত্যাগের বিরুদ্ধে রিট হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। এতে কিন্তু ডক্টর ইউনূস নিজেও অনেক বেশি ভয় পাচ্ছে, এবং এই জন্য তারা একটা অ্যাসুরেন্স চায় তারেক রহমানের কাছ থেকে যে তাদের যেন এই মামলা হামলায় হেনস্থা না করা হয়। দ্বিতীয় হলো, ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি সরকারি তহবিল থেকে, প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে বেশ কিছু অর্থ গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করে গিয়েছিলেন, এবং এটি এই সামনে জুন মাস, তারপরে নতুন অর্থ বছর শুরু হবে। সো জুন মাসের মধ্যে যদি সরকারি টাকা খরচ না হয় তাহলে সেটি সরকারি কোষাগারে ফেরত যায়, এটা আপনারা জানেন। সো ডক্টর ইউনূস চায় যে ওই টাকাগুলো গ্রামীণ প্রতিষ্ঠানে যেন অবিলম্বে পে করা হয়। তো এই ব্যাপারটি তারেক রহমান নিশ্চিত করে কিছু বলেননি। মানে ইউনূসের ব্যাপারটা দেখেন যে ক্ষমতায় থাকাকালীন ব্যক্তিগত প্রতিষ্ঠানের জন্য কিভাবে সরকারি কোষাগার থেকে লুটপাট করেছেন, এবং সেই টাকা যেগুলো সে ট্রান্সফার করে যেতে পারেনি এখন সেটাও তার চাই। এছাড়াও তাদের আরো কিছু আলোচনা হয়েছে, এবং তিনি তারেক রহমানকে বলেছে, আমি তো আমার সকল কথা রেখেছি, আমি আপনাকে ক্ষমতায় বসানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটাও রেখেছি, এরকম নানান কথা তিনি তারেক রহমানকে মনে করিয়ে দিয়েছেন। এবং সবশেষে বলেছেন যে গত ঈদে তিনি তারেক রহমানের সাথে দেখা করতে গিয়ে প্রায় 3 ঘন্টা অপেক্ষা করেছিলেন। এটি তার জন্য যথেষ্ট অপমানজনক এবং অস্বস্তিকর ছিল, তাই তিনি এটিরও অ্যাসিওরেন্স চেয়েছেন যে তিনি যদি দেখা করতে যান যেন তাকে একটু তাড়াতাড়ি দেখা করানোর ব্যবস্থা করা যায়। তো সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়েই দেখলাম এই আলোচনাটা হচ্ছে যে গুলশানের একটি বাড়িতে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে, এবং আরো একটি এই বৈঠক, এবং এখানে আরো কথা হয়েছে যে প্রেস সচিবের পারফরমেন্স নিয়ে। ডক্টর ইউনূস বলছে তার যে প্রেস সচিব ছিল ডাস্টবিন শফি, সে নাকি মিডিয়াকে একদম দমন করে রাখতে পারত, সরকারের যে কোনো ইচ্ছা বাস্তবায়ন করতে পারত। কিন্তু তারেক রহমানের যে প্রেস সচিব সালেহ শিবলি, যিনি একজন রিয়েল সাংবাদিক, এবং সাংবাদিক হিসেবে তার দলমত নির্বিশেষে একটা গ্রহণযোগ্যতা আছে, সালেহ শিবলি নাকি তার দায়িত্ব পালন করতে পারছেন না। সালেহ শিবলির উচিত ডাস্টবিন শফিকের কাছ থেকে শিক্ষা নিয়ে গণমাধ্যমের মুখ নিয়ন্ত্রণ করা। এই নিয়ে আলোচনা হয়েছিল ডক্টর ইউনূসের সাথে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। কথা বলতে এসে অপ্রতিরোধ্য ইউনূসকে নিয়ে আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে বলেছিলাম যে ইউনূস অপ্রতিরোধ্য।
ইউনূস এখনো পর্দার আড়ালে বাংলাদেশের শাসন ক্ষমতায় আছে, বাংলাদেশের শাসন ক্ষমতা নিয়ে ছড়ি ঘোরাচ্ছে। ইউনূসকে নিয়ে আপনি যে আদালতেই যান না কেন বাংলাদেশের, আপনি বিচার পাবেন না, আপনার সেই আরজি খারিজ হয়ে যাবে। দেখলেন দুদিন আগে কি ঘটলো, যে ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে যে রিট করা হয়েছিল সেই রিট খারিজ হয়ে গেছে। আদালত একথাও বলেছিল যে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেবার কি আছে। আজকে আরেকটি রিট খারিজ হওয়ার খবর আপনাদের সামনে নিশ্চয়ই ইতিমধ্যে এসে গেছে। অন্তর্বর্তী সরকার প্রশাসনের কর্মকাণ্ড তদন্তে কমিশন গঠনের নির্দেশ চেয়ে করা রিট হাইকোর্ট খারিজ করে দিয়েছে। কি বুঝলেন? আমি গতকালকের ভিডিওতেও বলেছিলাম যে ইউনূসের বিরুদ্ধে আপনি যতই বিচার আচার চান না কেন, আপনি বিচার পাবেন না। বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের যাবতীয় কর্মকাণ্ড খতিয়ে দেখতে কমিশন অফ ইনকোয়ারি বা তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও ফাতেমার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন। তবে রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে যাবে বলে জানিয়েছেন আইনজীবী মহসিন রশিদ। আইনজীবী মহসিন রশিদ, যিনি বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি, তিনি এই রিটটি করেছেন এবং এই রিটটি খারিজ হয়ে গেছে। তিনি আপিল বিভাগে যাবেন, আপিল বিভাগ থেকেও খারিজ হয়ে যাবে, এটা আমি আগাম বলে দিলাম। মহসিন রশিদ অত্যন্ত অ্যাক্টিভ আইন অঙ্গনে। তিনি ইউনূসের শপথ নিয়ে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ারের আলোকে ইউনূস যে শপথ নিয়েছিলেন, সেই শপথ নেওয়া শপথটা অবৈধ ছিল। অবৈধতার প্রশ্নেও এই মহসিন রশিদ রিট করেছিলেন সর্বোচ্চ আদালতে, তখনও রিট খারিজ হয়ে গেছে। এখনও ইউনূসের কর্মকাণ্ড নিয়ে তদন্ত কমিশন গঠন করা নিয়ে রিট খারিজ হয়ে গেল। কি বুঝতে পারছেন? এখনো কি ঘুমিয়ে থাকবেন? ঘুমানোর কিন্তু আসলে সময় নেই। ঘুমিয়ে থাকলে আমরা ধীরে ধীরে তলিয়েই যাব। গত প্রায় 21 মাসে আমরা তলিয়ে গেছি। সামনে আরও তলানোর যতটা, একদম অতল তলে তলিয়ে যাওয়ার যতটা বাকি আছে, আমরা কিন্তু সে পথেই যাচ্ছি এখনো পর্যন্ত। কারণ ইউনূস পেছন থেকে কলকাঠি নাড়ছে। এই কথাটাও যেমন সত্য যে ইউনূসের ধারাবাহিক সরকার বিএনপি সরকার ইউনূসকে যাবতীয় সুরক্ষা, ভিভিআইপি মর্যাদা ইত্যাদি বিভিন্ন কিছু অব্যাহত রেখেছে। আমি গতকালকার ভিডিওতে বলেছিলাম যে বিএনপিকেও কিন্তু ছদ্মবেশের আড়ালে ইউনূস ফেলে দেওয়ার পরিকল্পনা করছে এবং সেই কর্মকাণ্ড চলছে বা চলমান। আসলে এই কথাগুলো বারবার বলি, তারপরেও যে তাদের উদ্দেশ্য তো দীর্ঘ উদ্দেশ্য। ইউনূস দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, কিন্তু চাপে, দেশের জনগণের চাপ, রাজনৈতিক দল বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের চাপে ইউনূস নির্বাচন দিয়ে একটু ক্ষমতার বাইরে যেতে আসলে বাধ্য হয়েছে। কিন্তু ইউনূস দীর্ঘ সময় ক্ষমতার থাকবার পরিকল্পনা করেই এসছিল। এখন শেষ দিকে এসে ইউনূসের যে অবস্থাটা হয়েছে যে আচ্ছা ঠিক আছে, আমি আপাতত ইউনূস শুধু না, ইউনূস উপদেষ্টা পরিষদ, ইউনূসের সাথে যে রাজনৈতিক দল আছে জামাত, এনসিপি সহ, এরা যে ঠিক আছে একটু নির্বাচনটা হোক, এবং নির্বাচনটা হয়েও কিন্তু জামাতের নেতৃত্বেই সরকার গঠনের পরিকল্পনা ছিল। কিন্তু দেশি বিদেশি নানা কারণে সেই পরিকল্পনাটা ভেস্তে যায়। জামাতও সরাসরি ক্ষমতায় আসতে পারেনি, এনসিপিকে সামনে রেখে ক্ষমতায় আসা কিছুই হয়নি। ইউনূসও সাইড লাইনে চলে গেছে, কিন্তু সাইড লাইনে গেলেও সাইড লাইনে যায়নি। তাদের চূড়ান্ত লক্ষ্য এখনো অব্যাহত আছে। এবং এই যে আমি যে গতকালকে বলেছি যে আপনি কোনো আদালতে ইউনূসের বিরুদ্ধে প্রতিকার চেয়ে আপনি বিচার পাবেন না, আজকে আরেকবার সেটি সত্য প্রমাণিত হলো। এই হচ্ছে
বাংলাদেশের বাস্তব অবস্থা। বাংলাদেশ এখনো কিন্তু ভয়ঙ্কর অগ্নিগিরির মধ্যে। বিএনপি অনেক কিছু বাস্তবায়ন করিয়ে দিতে বা ইউনূসের ধারাবাহিক, আমরা এটা সত্য, আমরা বলছি যে ইউনূসের ধারাবাহিকতায় বিএনপি ক্ষমতায়, এবং বিএনপি বলা যায় মুসলেকা দিয়ে, এক প্রকার লিখিত অলিখিত মুসলেকা দিয়েই কিন্তু ক্ষমতায় বসেছে। কিন্তু তারপরেও বিএনপির প্রতি অনাস্থা আছে, বিএনপির প্রতি ইউনূস এবং জামাতের আস্থাহীনতা আছে, অবিশ্বাস আছে। মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিধাদ্বন্দ্বে আছে বিএনপিকে দিয়ে পুরোপুরি তাদের রাজ্য কায়েম হবে কি না, এবং এই দ্বিধাদ্বন্দ্বটি ইউনূস তার নেতৃত্বে, তার সাঙ্গপাঙ্গ দিয়ে, জামাত এনসিপি দিয়ে মার্কিনীদের কাছে আরও স্পষ্ট করছে। স্পষ্ট করবার জন্য দেশি বিদেশি নানান কর্মকাণ্ড চলছে। আমি গতকালকার ভিডিওতে যারা বলেছি, যারা দেখেননি, আমি এন্ড স্ক্রিন এবং কার্ডসে সেই গতকালকের ভিডিওটা যুক্ত করে দেব, তারা দেখতে পারেন, দেখে নিতে পারেন। দেখে নিলে বুঝতে পারবেন যে কেন আজকেও ইউনূসের বিরুদ্ধে রিট খারিজ হচ্ছে, কেন এমনটাই হবে। কারণ আমরা তার ভেতরেই আছি, এখন পর্যন্ত বের হতে পারেনি। আজকে আরেকটি কথা নিয়ে একটু কথা বলা দরকার। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কুমিল্লায় এক অনুষ্ঠানে বলেছেন যে সেনাবাহিনী পর্যায়ক্রমে উঠে যাচ্ছে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কি কোথাও উন্নতি হয়েছে? গতকালকে মিরপুরে পুলিশ দাবড়ানি খেয়েছে জনগণের হাতে। জেনারেল ওয়াকার যেটি বলছেন সেটিও সত্য নয়, সঠিক নয়। সেনাবাহিনী উঠে যাচ্ছে, উঠে যায়নি। এখনো 17,000-এর মতো সেনাবাহিনী সারা বাংলাদেশে আছে। আগে 30,000 ছিল, সেটি 17,000 আছে। এই 17,000টি কিন্তু আরো বাড়তে পারে সামনে। সেনাবাহিনী ছাড়া অসম্ভব, মার্কিনীরা দেশ চালাতে পারবে না। বিধায় সেনাবাহিনী আছে। এবং আরেকটি জিনিস যেটি বলবো, যে এই যে অচল অবস্থার কথা বলছি না, এই অপ্রতিরোধ ইউনূসের কথা বলছি, আপনি যতক্ষণ পর্যন্ত না মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশ সরকার পরিচালিত হচ্ছে এইটি নিশ্চিত না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এগুলো চলতেই থাকবে। এই জন্য কী করতে হবে? বাংলাদেশের জনগণকে জাগতে হবে, জেগে উঠতে হবে, গণজাগরণ তৈরি করতে হবে। নইলে ইউনূসকে আপনি বিতাড়ন করতে পারবেন না। অপ্রতিরোধ ইউনূস আপনাকে চূড়ান্ত খেয়ে ফেলবে। তারপরে যদি আপনি রক্ষা পান, তারপরে তো আর রক্ষা পাওয়ার কিছু নেই। কাজেই আমরা এখন কিন্তু মাঝামাঝি স্টেজে আছি, মাঝামাঝি পর্যায়ে আছি। এই যে সাম্রাজ্যবাদী শক্তির যে কর্মকাণ্ডগুলো, সেই কর্মকাণ্ডগুলোর মাঝামাঝি পর্যায়ে আছি। এখন এখান থেকেও ইউটার্ন করে ঘুরে আসা সম্ভব। এই ঘুরে আসতে হলে বাংলাদেশের জনগণকে দল মত নির্বিশেষে সবাইকে জেগে উঠতে হবে। এমনকি জুলাই আগস্টে ভুল বুঝে যারা রাস্তায় নেমেছিলেন, তারাও যদি তাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হয়ে তারাও আসুন। যারা লাল বদর হয়েছিলেন, সোজা কথা, তারাও আসুন। তারাও ভুল বুঝে অনুশোচনা করে আসুন। বাংলাদেশকে মুক্ত করতে হবে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে, অপ্রতিরোধ ইউনূসের হাত থেকে। এই জন্য একটি গণজাগরণ, ব্যাপক গণজাগরণ তৈরি করতে হবে। এছাড়া বাংলাদেশকে রক্ষা করা সম্ভব নয়। আমরা প্রত্যাশা করব বাংলাদেশের মানুষ জাগবে, বাংলাদেশ হেরে যাবে না, বাংলাদেশের স্বাধীনতা হেরে যাবে না।